আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? গত ক্লাসে আমরা কতটুকু দেখাইছি? কেমন আছেন? জানেন? ক্লাস কি শুরু হয়েছে? আমাকে একটু বলেন, কিছু ক্লাস শুরু হয়েছে কিনা? কোনো সাউন্ড তো আসতেছে না। হ্যালো নাকি দ্বিতীয় বাবার লাইনে আসবো? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো। জি জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। গত ক্লাসে কতটুকু করেছে বলেন? ওয়েবসাইটে প্র্যাকটিস করছেন? জি ইনশাআল্লাহ। সাউন্ডটা কম শোনা যাচ্ছে, একদম সাউন্ডটা কম আসছে। কম আসতেছে এখন? পিক্সেল সেট, জি হ্যাঁ, এখন তো ঠিক আছে স্যার। পিক্সেল সেট শিখেছেন, ক্রিয়েট এ পিক্সেল পিক্সেল সেটআপ আর ট্রাফিক। ফাইন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মেসেজ করে জানান আমাকে। আশা করি শুনতে পাচ্ছেন। তো লাস্ট ক্লাসে একটি পিক্সেল কিভাবে তৈরি করব, দেখেন আমি 4 থেকে 5টি ক্লাস সেটাকে ভেঙে ভেঙে একেবারে ক্লিয়ারলি ক্লাসগুলো শেষ করব। তাহলে আপনারা পরিপূর্ণভাবে একটি পিক্সেল সেটআপ করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য। এখন কথা হচ্ছে পিক্সেলটি কেন আমি সেটআপ করব। দেখেন, আপনি যদি ফেসবুক পিক্সেল সেটআপ না করতে পারেন, আপনার ক্লায়েন্টের কখনোই ভালো রেজাল্ট আসবে না। পাশাপাশি আপনি রিমার্কেটিং, রিটার্গেটিং এই কাজগুলো আপনি কখনোই করতে পারবেন না। সো অ্যাজ এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসাবে আপনাকে এই ফেসবুক পিক্সেলটি শিখতে হবে। তো চলুন আমরা যতটুকু ছিলাম আমরা বিজনেস ম্যানেজার থেকে একটি পিক্সেল তৈরি করেছিলাম, যে পিক্সেলের নাম ছিল এক্সপার্ট পিক্সেল মেবি। তো আমার যতটুকু খেয়াল হয় এক্সপার্ট পিক্সেল এটার নাম ছিল এইটা। তো এটাকে কিভাবে আমরা ওয়েবসাইটে কানেক্ট করেছি সে বিষয়গুলো সম্পর্কে জানব। তো আমি এক দুজনকে জিজ্ঞেস করি আসলে কিভাবে আমরা কাজটা করেছিলাম। তো বলেন বোরজাহান আলম ভাই, বলেন তো আমরা এটা কিভাবে কাজ করেছি। এই যে পিক্সেলটা আমি তৈরি করলাম, বাট আমি ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করেছি, কয়ভাবে কানেক্ট করা যায়, আছেন আপনি? বুরজাহান ভাই আনমিউট করেন, আছেন? হুম, নাকি না পারার ভান করতেছেন, আনমিউট করতে পারতেছেন না? কে করবেন? ইউসুফ আলী কর। আসসালামু আলাইকুম। জি মানে ইসলাম। জি, দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনার কোডিং এর সাহায্যে, আর একটা হচ্ছে হলো প্লাগ ইনের সাহায্যে। এক্স্যাক্টলি তাই। প্লাগইনটার নাম কি? প্লাগইনটার নাম হচ্ছে প্লাগইনটার নাম আমি খেয়ে ফেলেছি, তাই না? জি আর হচ্ছে একটি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা। আচ্ছা, এটা জানার জন্য আমাকে কোন এক্সটেনশন নামাতে হবে? ধরুন এক্সপার্ট আইডি পার্কে পিক্সেল সেটআপ আছে কিনা মেটা আমি কিভাবে পিক্সেল জানবো? হেল্পার। আচ্ছা, তাহলে মেটাপিক্সেল হেল্পার নামালেই আমি একটি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা সেটা সম্পর্কে আমি কিন্তু জানতে পারবো। এখন আমরা অনেকেই যে বিষয়টি মানে জানি না। ধরেন আমি যদি এখান থেকে অ্যাড লাইব্রেরিতে যাই, এখন আমি যখন অ্যাড লাইব্রেরিতে যাই এখানে অনেকের কি আছে, অ্যাড আছে।
এখন এখন যখন অ্যাড আছে বা তার ওয়েবসাইট আছে, তো আমরা অধিকাংশ মানুষ জানি না যে তার পিক্সেল সেটআপ আছে কিনা। আমরা হুট করে আমরা একটা মানুষকে বলে দেই যে দেখো তোমার কি করতে হবে, তোমাকে ক্যাম্পেইন করতে হবে, এই করতে হবে, সেম কথা বলে যাচ্ছি। So you can change your method and you can change your technique. আপনি যদি এখান থেকে আমেরিকা সিলেক্ট করেন, আমরা অনেকগুলো বিষয় নিব এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা একটি লম্বা ক্লাস নিব। আমি সবাইকে নিয়ে বায়ার ফাইন্ডিং এবং আর অনেকগুলো সোর্স দেখাবো এবং সেখান থেকে কিভাবে প্রপারলি মেসেজ করবেন এই বিষয়গুলো নিয়ে আমি ক্লাস নেব, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতজন আছেন। ঠিক আছে, এবার আসেন, আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট, আমি পিক্সেলে আছি, কেমন পিক্সেল নিয়েই ঘাটাঘাটি করছি। তো যখন আমি ইউনাইটেড স্টেটে রয়েছি, আমি অল অ্যাডসে আছি, এখন আমি বললাম বিজনেস। যখন আমি বিজনেসটি বলবো, বিজনেসটি বলার পর তা আপনি দেখেন যে ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটি ঘটতেছে, এখানে আমি অনেকের ওয়েবসাইট পাবো। ধরেন লার্ন মোর মানে হচ্ছে তার একটি ওয়েবসাইট, কিন্তু আমার যদি মেটা পিক্সেল হেল্পার থাকে তাহলে সে আমাকে রিপোর্ট দিচ্ছে ফেস ভিউ ইভেন্ট, তার মানে এখানে পিক্সেল সেটআপ করা রয়েছে। আপনি কি এই ধরনের ওয়েবসাইট গুলোতেও কিন্তু আপনি ভিজিট করে করে আপনি দেখতে পারেন তার পিক্সেল সেটআপ আছে কিনা। এই দেখেন ওনারও কিন্তু পিক্সেল সেটআপ রয়েছে। যাদের পাবেন না আপনি গিয়ে তারে গিয়ে নক দিবেন, এই মিটা, এই মিয়া তুমি যে মানে বিজ্ঞাপন দিচ্ছ, তোমার তো এখানে পিক্সেল সেটআপ করা নেই, সো তুমি তো ভালো রেজাল্ট পাবা না, তুমি তো রিমার্কেটিং করতে পারবে না, রিটার্গেটিং করতে পারবে না, তাই না? এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের আপনার পিক্সেল সেটআপ করা রয়েছে, বাট আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যাদের এই সেটআপটি করা নেই। এখন এই দেখেন আমি একটি ওয়েবসাইটে আসছে, ওদেরও ফেস ভিউ ইভেন্ট তৈরি হয়েছে। এখান থেকে আপনি এভাবে দেখবেন। ঠিক আছে, তো সামনে যেগুলো আছে এগুলো সবগুলোরই আছে। আমরা একেবারে নিচের দিকে যাব, আমাকে প্রায় 50,000 রেজাল্ট সে দিছে, তাই না? তো সবগুলোতে তার থাকবে না, তো লার্ন মোরে গেলেই আপনি তার ওয়েবসাইট পাবেন। তো এই যে পিক্সেলটা আসলে আমাকে সে রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্টটাই কিন্তু আমাকে মেটা পিক্সেল হেল্পার দিচ্ছে। সো যখনই আমি দেখবো না তার কোনো পিক্সেল সেটআপ করা নেই এবং আমি শুধুমাত্র যদি পিক্সেলের জন্যই কাজ করতে চাই, মানে পিক্সেলের জন্যই এখন আমি তাকে নক দিতে চাই, তাহলে আমাকে আগে এনশিওর হতে হবে যে তার ফেসবুক পিক্সেলটি সেটআপ আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে সেখান থেকে অফার দিব যে আমি দেখেছি ফেসবুকে তোমার বিজ্ঞাপন চলছে, বাট তুমি রিমার্কেটিং, রিটার্গেটিং এই কাজগুলো যদি না করো তোমার সেলস কখনোই ভালো কিছু বহন করবে না। তো তোমাকে ভালো সেলস পেতে হলে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হলো তোমাকে পিক্সেলের মাধ্যমে তোমার ডাটাগুলোকে কালেক্ট করতে হবে। মানুষের যে অ্যাক্টিভিটি গুলো ছিল, মানুষ যে তোমার ওয়েবসাইটে এসেছিল, ওই ডাটাগুলো যদি তুমি নিতে পারো তাহলে হচ্ছে পরবর্তীতে সেই ডাটাগুলো দিয়ে তুমি একটা ক্যাম্পেইন সাজাতে পারবা এবং সেই ক্যাম্পেইনের মাধ্যমে তোমার কিন্তু খুব দারুণভাবে পুরাতন ব্যক্তিদের কাছে গেলেই তোমার বিজ্ঞাপনটা সেখান থেকে মানুষ প্রোডাক্ট মানে হচ্ছে ক্রয় করবে এবং তোমাকে বিশ্বাস করবে। কারণ একটা পরিচিত ব্যক্তি যখন বারবার আপনার কাছে বিজ্ঞাপনে যাবে, মানুষ সেখান থেকে প্রোডাক্টটা কিনে ফেলে যদি তার প্রয়োজনীয় হয়। আর যদি আপনার ওই নতুন একটি কোম্পানি সেখানে আসলো, নতুন একটি কোম্পানি যখন সেখানে আপনার কাছে হুটহাট করে বিজ্ঞাপনের প্রলোভন, ফ্রিল্যান্সিং এর প্রলোভন
এই বিষয়গুলো বারবার যদি আপনার সামনে আসে, তখন আপনি কিন্তু এটাকে ইগনোর করবেন। এর কারণ হচ্ছে দিস ইজ এ টোটালি নিউ কোম্পানি, সো ফর ইউ। সো আপনার কাছে কোম্পানিটি একেবারে নতুন থাকার কারণে আপনি কিন্তু এর প্রোডাক্টটি কিনবেন না। তো যখন বারবার ঘরের বাজার বিডি, বারবার ফুড ফান্ডা, বারবার ওই আরএফএল হ্যান ত্যান বারবার আমার কাছে যখন বারবার আসতেছে বিজ্ঞাপনগুলো, তখনই কিন্তু আমরা সেখান থেকে ইজিলি ট্রাস্ট করি এবং হচ্ছে প্রোডাক্টটা পারচেস করে ফেলি। তো এই কাজটি কখন করব? আমি একটা মানুষকে 100 বার কিভাবে দেখাবো? একটা মানুষকে আমি বারবার কিভাবে দেখাবো? দ্যাটস কল রিমার্কেটিং। এই ডাটাগুলো কোত্থেকে পাবো? এটাই হচ্ছে পিক্সেল দিয়ে আমাকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। এখন আমি যখন অ্যাড লাইব্রেরিতে যাব, সেখানে যাদের পিক্সেল নাই তাদেরকে আমি নক দিতে পারি। আমি যখন গুগল ম্যাপস থেকে আমি সেখান থেকে আপনার ডাটা কালেক্ট করব, সেখান থেকে আমি পাবো। আমি যখন গুগল ট্রেন্ড থেকে আমি বায়ার ফাইন্ড করব, সেখান থেকে পাবো। লিঙ্কডইন থেকে ফাইন্ড করব, ইউটিউব থেকে ফাইন্ড করব, ফেসবুক গ্রুপ থেকে বায়ার ফাইন্ড করব। মূল কথা হচ্ছে বায়ারের কিন্তু অভাব নেই, কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য আপনার সেভাবে কিন্তু জবাব নেই। আমি হুট করে মুখস্থ একটা টেমপ্লেট মেরে দিলেই হবে না। আমাকে তার সমস্যা বের করে তাকে এটা গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে। আপনি যে সেলস করছেন এটা বলার দরকার নেই। আপনি গিয়ে যদি হুট করে যদি বলেন, ভাই ওই যে এখানে কামাল ভাই ফার্মেসিতে বসে ক্লাস করছেন, এখন আমি যদি ওনার কাছে গিয়ে বলি যে ভাই এই প্রোডাক্টটা আপনি বিক্রি করলে 2 টাকা লাভ পাবেন, 3 টাকা লাভ পাবেন, অনেক সময় এটা ইন্টারেস্ট উনি দেখাবে না। বাট ওনাকে যদি আমি এই প্রোডাক্টের কোয়ালিটি বুঝাতে পারি যে এইটা এই ধরনের কোয়ালিটি এবং এটা খেলে মানুষের এই এই উপকার হচ্ছে, আপনি যদি এটা মানুষকে বুঝাতে পারেন, তখন কিন্তু উনি প্রোডাক্টটা নিয়ে নেবে। সবসময় যে আমি ওই 10 টাকা লাভের জন্য খারাপ পণ্য কিনে ফেলবে এরকম নয়। বিষয়টা আমাকে উপস্থাপনে প্রবলেম। আমাদের ক্লায়েন্ট না পাওয়ার পিছনে আমাদের উপস্থাপনের প্রবলেম। এটার জন্য আপনাকে প্রপারলি গাইডলাইন পেতে হবে। এবং আপনি যদি বলেন আমি ইংলিশে যদি খুব দুর্বল হন, আপনি যদি বলেন আমি ইংলিশ কোর্স বাদ দিয়ে দিব, আপনাদের জন্য ফ্রিতে ইংলিশের কোর্সের ব্যবস্থা করে দিব। সেখানে কি হতো, হর হামেশা আপনি ক্লাস করেন, সেখান থেকে কোর্স করেন। ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এবং সেখানে আপনি ইংলিশ ছাড়া কোনো কাজ নেই। যদি ফ্রিল্যান্সিং আপনি তার ভাষাই না বোঝেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এই একটি মাত্র ভাষা মোটামুটি 40% আয়ত্ত করলে আপনি ক্লায়েন্ট থেকে কাজ করতে পারবেন। এর পাশাপাশি গুগল ট্রান্সলেশন, এর বাহিরেও আপনি অনেকগুলো বিষয় রয়েছে, সেখান থেকে এই অ্যাপস গুলো ব্যবহার করে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। এখন মূলত হচ্ছে আপনি করবেনটা কি? আপনি একটা মেয়েকে রাস্তায় দেখলেন, গিয়ে হুট করে যদি তাকে বলেন আমি তোমাকে ভালোবাসি, সে তো অ্যাকসেপ্ট করবে না। হুট করে যদি কাজের অফার দিই, সে তো অ্যাকসেপ্ট করবে না। তাকে আপনাকে বিভিন্ন ভাবে মলায়ম কণ্ঠে, তাকে কুকুলের কণ্ঠে কবিতা শোনাতে হবে নাকি? তাকে বিভিন্ন ধরনের আশা জাগাতে হবে, তাকে টাইম স্পেন্ড করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, ইউসুফ আলী ভাই বলবে আসেন চা খাই, কফি খাই, বসি। এখন বসে উনি কি করতেছে? উনি ওনার লাইফ স্টাইল ওনাকে শোনাচ্ছে যে আমি আপনাকে আসলে ভালোবাসিটা না, আমার আসলে ওই ঢাকাতে একটা বাড়ি আছে, আর আসলে এগুলো দেখার মতো কেউ নেই, এই জন্য আপনাকে একটু সময় দিচ্ছি। আসলে খুব বিজি, আমি অনেক ব্যস্ত একজন বিজনেসম্যান। দেখেন উনি কিন্তু উনার ভ্যালুটা তৈরি করতেছে। So, আপনি যখন একটা মেয়ের কাছে আপনি ভ্যালু তৈরি করছেন, সে অনায়াসে একটা ইন্টারেস্ট জাগবে আপনার প্রতি। এখন আপনি যদি হুট করে তাকে তোমার জন্য মরে যাব, চাঁদের দেশে চলে যাব, হাত কেটে ফেলবো, ইটস নর্মাল।
ক্লায়েন্টকে কি বলতে হবে? ক্লায়েন্ট বলতেছে যে তোমার বাজেট কত? আপনি হুট করে বলেছেন $100। সো হোয়াই ম্যান, আপনি বাজেটের কথা বললে কেন তাকে বাজেট বলবেন? আপনি সেখানে যখন বাজেটের কথা বলছে আপনি বলবেন ওয়াও দারুন, দ্যাটস গুড। তুমি ফেসবুকের বাজেট জানতে চেয়েছো, ফাইন, বাজেট ইজ নট এ ম্যাটার। মানে আমার কাজটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকে কি কি কাজ দিব সেটা একটা লিস্ট দিচ্ছি। দেখো ফেসবুক অ্যাডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর র্যাঙ্ক ইউর ভিডিও। এই একটা মানে সারাংশ আপনি লিখে রাখবেন, লিখে আপনি তাকে দেন, দেখো আমি এই কাজ করব। তুমি বাজেটের কথা বলছো, বাজেট ইজ নট প্রবলেম, আমি তোমার কাজকে প্রায়োরিটি দেব। এগুলো লেখার পর বলেন তুমি আমাকে কত দিতে চাও সেটা বল। এখন আপনি হয়তো অনেক সময় চাইবেন $20, সে বলবে $50 দিয়ে দিব, দেখবেন আপনার থেকে বেশি ডলার সে বলে ফেলছে। সো আপনি হুট করে তাকে বাজেটটা না বলে তার মুখ থেকে শোনে, সে যখন কথা বলতে আগ্রহী, হাউ মাচ ইউর বাজেট, তার মানে হচ্ছে সে কাজ করতে আগ্রহী, তাকে আপনি অন্যভাবে অন্য কৌশলে সেখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে ফাইন, তুমি ইউটিউব ভিডিও এসইও কাজ করতে চাচ্ছ, আচ্ছা ফাইন, তুমি কি জানো ইউটিউব ভিডিও এসইওর পাওয়ার কেমন এবং আমি কি কি কাজ করেছি? দেখো আমি এভাবে কাজ করি, এভাবে কাজ করলে তোমাকে সার্চ রেজাল্টে প্রথম দিকে দেখাবে, তোমার এটা র্যাঙ্ক করে ফেলবে এবং মানুষ সেখান থেকে ভিউ করবে, তোমার সাবস্ক্রাইবার, তোমার ইউটিউব চ্যানেল সবকিছু বাড়বে এবং তোমার টোটালি বিষয়গুলোকে আমি সেট আপ করে দিব। আমি এই ধরনের অনেক কাজ করেছি। So if you have some time, so give me a short Zoom meeting. So আপনি টাকা টুকার বিষয় পরে, এখন অনেকে আমাকে বলে ভাই উনি তো বলছে ফ্রিতে কাজ করাতে। আমার মনে হয় যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ফ্রিতে কাজ করাতে বলে আপনি করে ফেলেন। কেন? আপনি দেখেন, আপনি যদি একটা মাস একটা ক্লায়েন্টে ফ্রিতে কাজ করেন, আপনার যদি খরচ সেখানে না হয়, আপনি কিন্তু প্র্যাকটিস হচ্ছে। অপরদিকে ওই ক্লায়েন্টটি আপনি যখন টাকা ছাড়া তাকে পুরো মাসটা কাজ করে দিয়েছেন, বিলিভ মি অর নট, আপনার প্রতি তার একটা বিলিভ বা বিশ্বাস জন্ম হয়ে যাবে যে পরবর্তীতে আপনাকে দারুণভাবে কিছু কাজ উপহার দিবে। সো এই স্কেমিং এর দুনিয়ায় যেহেতু অনেকে স্কেম করছে, টাকা নিয়ে অনেকে কাজ করে না, অনেক বায়ারের অভিযোগ আছে, সো আপনি এই অফারটুকু নিতে পারেন। কেউ যদি বলে আমার এখন টাকা নেই, কোনো প্রবলেম না, আমি তোমার সাথে আছি। একটা ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করার মানসিকতা রাখতে হবে। তোমার জন্য আমি 2 দিন কাজ করব, তোমার জন্য আমি এতদিন কাজ করব, এই বিষয়গুলো আহ আপনাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, 2 দিনের জন্য না, একটা ক্লায়েন্টকে আপনি লং টাইম কাজ করার জন্য অফার দিতে পারেন। আমি আপনাকে যে বিষয়টি বুঝাচ্ছি সেটি হলো এখানে অ্যাড লাইভে যখন আমি আসবো, যখন আমি দেখবো তার কোনো পিক্সেল সেট আপ করা নেই, আপনি তার এটা বলেন যে তোমার এই বিষয়গুলো আমি ফাইন্ড আউট করেছি, তোমার ওয়েবসাইট ভিজিট করেছি, তোমার ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা, এইভাবে বললে কিন্তু সে বিশ্বাস করবে। হুটহাট করে মুখস্থ টেমপ্লেট না দিয়ে আদার্স টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখেন এই ভদ্রলোকের মনে হয় না সেখানে পিক্সেল সেট আপ করা রয়েছে। এখন আপনি বলেন দেখো তুমি কষ্ট করে তুমি ফেসবুকে ডলার স্পেন্ড করছো, তোমার অডিয়েন্সের কোনো যে ডাটাটা নিবে, এই ডাটাটা যে ফেসবুক পিক্সেল, সেই পিক্সেলই সেট আপ করে নেই, চলো একটা পিক্সেল সেট আপ করে দিই তোমাকে। বলবো কেন ইউ ফুকার? বলবো এই যে তোমার ওয়েবসাইটে মানুষ যাচ্ছে, এইটা একটা ডাটা আমার দরকার, এই ডাটাটা দিয়ে পরবর্তী যদি আমি ক্যাম্পেইন চালাই তাহলে হচ্ছে সেখান থেকে আমার আগের যে রেজাল্ট হইতো তার থেকে দ্বিগুণ রেজাল্ট হতো। স্বাভাবিকত
একটি দোকানে যখন আপনারা যাবেন, সেখানে অপরিচিত মানুষ থেকে সে যে রেট নেয়, একেবারে ক্লোজ বন্ধু থেকে সে কিন্তু সেরকম রেট নেয় না। বিষয়টা কিন্তু সেম। কারণ আমার একটা বিজ্ঞাপন আমার কাছে ১ মাস ধরে আসতেছে। আমি যেভাবে সেখানে টাকা দিচ্ছি, অপরিচিত কোনো ব্যবসার কাছে আমি এত টাকা খরচ করব না। এই টোটাল বিষয়টি বোঝানোর জন্যই কিন্তু ওকে আমি এত কাহিনী করিয়াছি। এখন দেখেন, আমাদের পিক্সেলের নাম ছিল এক্সপার্ট পিক্সেল। এই এক্সপার্ট পিক্সেলে আমি অফেন ইন ইভেন্ট ম্যানেজারে চলে যাব। এবং অফেন ইন ইভেন্ট ম্যানেজার আমি যখন যাব, তখন এখান থেকে সে আমাকে কিছু ডাটা দেখাবে। আপনি দেখেন এক্সপার্ট পিক্সেল, এটা আমাদের পিক্সেল ছিল। এখান থেকে আপনি কিছু রিপোর্টও পাবেন। আপনি দেখেন ফেজ ভিউ, ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছে, ব্রাউজার থেকে ট্র্যাক হচ্ছে, অ্যাড টু কার্ট, এটা আপনি যখন তৈরি করবেন সাথে সাথে দেখাবে না, কিছু অ্যাক্টিভিটি হলে দেখাবে। এবং সে দেখাচ্ছে ফেজ ভিউ, ৬ জন ফেজ ভিউ করছে। কোনটা এটা? ফ্রিল্যান্সার শপ, এই ওয়েবসাইটটি। এবং এখানে লাস্ট রিসিভ ২ ঘন্টা আগে এবং ৯ ঘন্টা আগে অ্যাড টু কার্ট করেছে ৩ জন ব্যক্তি। দেখছেন, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে কতজন ব্যক্তি করতেছে, কি করতেছে, এ পারচেস কতজন করছে। একজন ব্যক্তি পারচেস করছে, তাও ১৫ দিন আগে। এখন আপনি আমাকে বলেন, এইখানে যখন আমি পিক্সেল সেট আপ করবো, এখানে পার্সেল কয়টা হইছে, আপনি কিন্তু ক্লায়েন্টকে বলতে পারবেন, এই তোমার এতটা পার্সেল হয়েছে, তুমি কেন মিছা কথা বলো, তোমার তো পার্সেল হইছে, তোমার তো বিক্রয় হইছে, তুমি কেন মিথ্যা বলছো। আমি কিন্তু তাকে ধরতে পারবো। পিক্সেল ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফেসবুক অ্যাডস। তো চলুন নতুন আরো কিছু বিষয় শিখি, সেখান থেকে যাই। আমি জানি না আপনাদেরকে পিক্সেলের মাধ্যমে অডিয়েন্সটা দেখাইছে কিনা। আমি মনে হয় পিক্সেল সেট আপ করার পর আমি আপনাদেরকে একটা ফেসবুকের অ্যাড দেখাইছিলাম। আমি যদি ভুল না করি আমাকে মেসেজ করবেন। এখন আমি দেখাবো ফেসবুক পিক্সেল ব্যবহার করে কিভাবে রিমার্কেটিং এবং রিটার্গেটিং করব, মানে অডিয়েন্স করব। এই কাজটি করার জন্য আমাকে এই 3 ডট মেনুতে চলে যেতে হবে এবং সেখান থেকে অডিয়েন্সে চলে যেতে হবে। আমি প্রত্যেকের শিটে এই ক্লাসগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে আছেন, সেখানে যদি আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়, সেটা আপনার সংরক্ষণের লিঙ্কগুলো রেখে দিবেন। সো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স। এখন ফেসবুক অডিয়েন্স বলতে রাসেল ভাই কি বলছেন? জি, ফেসবুকের অডিয়েন্স ফেসবুক কি বোঝেন স্যার? ফেসবুকের অডিয়েন্স বলতে যে ফেসবুকে আমার সাথে যারা কানেক্টেড আছে আর কি, ফেসবুকের অডিয়েন্স। আচ্ছা, শুধু কানেক্টেড আছে? আর কানেক্ট বলতে তো লাইক ফলোয়ার দিয়ে কানেক্ট আছে, আর কিছু? আমার সাথে যারা ফ্রেন্ডস অ্যাড আছে, বেল আছে? বেল কিটা? ফ্রেন্ডস। আর কি হতে পারে? তারপরে দেখা যাচ্ছে যে সে আমাকে লাইক করছে, কমেন্ট করছে। আচ্ছা, তাহলে মোটামুটি অর্ধেক ঠিক আছে। ধরেন
একটি ব্যক্তি আমাকে লাইক কমেন্ট কিছুই করে নাই, শুধু আমার ভিডিওটা ভিউ করছে, ও কিন্তু আমার এক ধরনের অডিয়েন্স। সো অডিয়েন্স হচ্ছে, আমি যদি মাহফিলে যাই তাহলে সেখানে ওরাও কিন্তু এক ধরনের অডিয়েন্স, তবে তাদেরকে বলা হচ্ছে কি দর্শক, শ্রোতা। যদি আমি ওয়াজ মাহফিলে যাই, সেখানে যে অডিয়েন্সটা আসে সেখানে হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে কি দর্শক নাকি শ্রোতা। আর যদি আমি খেলার মাঠে যাই তাহলে সেখানে হচ্ছে দর্শক, তারাও কিন্তু অডিয়েন্স। এখন ফেসবুক অডিয়েন্স হচ্ছে আপনি যে বিজ্ঞাপনগুলো দিচ্ছেন, যারাই আপনার এখানে ভিডিও দেখছে, লাইক কমেন্ট করছে, শেয়ার করছে বা কোনোভাবে আপনার সাথে এঙ্গেজ হয়েছে, ওই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার জন্য অডিয়েন্স। তো আমি এখানে একটা অডিয়েন্স তৈরি করব। এখন এক্সপার্ট আইটি পার্ক যে পেজ বা ফ্রিল্যান্সার ফারুক যে পেজটি রয়েছে, সেখানে তো আমরা হিউজ পরিমাণে বিজ্ঞাপন দেই। ওই বিজ্ঞাপন দেওয়ার সুবাদে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে হয়তো গিয়েছে অ্যাডগুলো, বিজ্ঞাপনগুলো। এখন আমি চাচ্ছি কি, নতুন আর কোনো ব্যক্তিদেরকে বিজ্ঞাপনটা এত দেখাবো না, থোড়া থোড়া দেখাবো। কিন্তু আমি চাচ্ছি কি, যারা এই গত 3 বছরে 2 বছরে আমার বিজ্ঞাপনগুলো দেখছে, তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাবো। এখন ফেসবুক কিভাবে জানে আপনার ওয়েবসাইটে গত 2 বছরে কে কে আসছে? রাসেল ভাই, ফেসবুক কিভাবে জানে? ফেসবুক জানতে হচ্ছে, ফেসবুক তো আমার হচ্ছে বিহেভিয়ার গুলো মানে কালেক্ট করে। আর বিহেভিয়ার গুলো কালেক্ট করবো এই কারণে যে আমি যে ভিডিও গুলো দেখি সেই ভিডিও গুলো হচ্ছে তারা ভিডিও না, বিহেভিয়ার গুলো হচ্ছে কিনে রাখে। আর ভিডিও এই না, পিক্সেল, জি, ওয়েবসাইট, ওয়েবসাইটের ডাটা সে ওয়েবসাইট, জি, ওয়েবসাইটের ডাটা শিটটা আমার সেই পিক্সেলের মাধ্যমে ওরা ডাটাগুলো কালেক্ট করবে আর কি। এক্স্যাক্টলি তাই। অর্থাৎ পিক্সেল যদি আমি সেট আপ করি, ফেসবুকের সাথে যেহেতু পিক্সেলে আমরা কানেকশন করে দিচ্ছি, সো ফেসবুক কিন্তু সেখান থেকে ওই যে পিক্সেল থেকে ডাটাটা নিচ্ছে। আচ্ছা, গত 2 বছরে এই পাবলিক গুলা ফেসবুক থেকে তার ওয়েবসাইটে চলে গেছে, এবং এগুলো দিয়ে আমি যদি আবার মার্কেটিং করি, ফেসবুক যেটা করবে, সেই ব্যক্তিদেরকে আবার বিজ্ঞাপন দেখাবে। দ্যাটস কল রিমার্কেটিং, রিটার্গেটিং। আমি যদি ফেসবুকে যাই, তাহলে আমি আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে পারি। তো ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে শুধু পিক্সেল সেটআপ শিখেই মানে তারা শেষ করে দেয়। কিন্তু আমরা যেটা প্ল্যান করেছি, আমি বলছি পিক্সেল তৈরি করার পর এটা ব্যবহারটা কিভাবে হয় সেটাও দেখাই দিই। এই জন্য দরকার আমি 5টা ক্লাস হলে 5টা ক্লাস নেব, প্যারা নাই, আপনাকে শিখতেই হবে। তো চলুন এখান থেকে, আমি আছি একটি অ্যাড এর খোঁজে। এ দেখেন বিডি শপ। এখন আমি যখন বিডি শপে যাব, সো বিডি শপে আমি যখন এখানে ক্লিক করব, এই ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি ফেসবুক থেকে ওয়েবসাইটে গেলাম। এই ডাটাটা, এই পেজ ভিউ ডাটাটা ফেসবুক পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই যে আমি ফেসবুক থেকে ওয়েবসাইটে গেলাম, এই ডাটাটা সে কেন পাবে? ফেসবুকে কেন পাবে এটা? কারণ এটা পিক্সেল সেটআপ করা আছে স্যার, এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা। পিক্সেলটা সেটআপ করছে কার সাথে করছে? ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ এক্স্যাক্টলি তাই। করা আমার আছে। এই ওয়েবসাইটের সাথে আমি আমার পিক্সেলকে, বিজনেস ম্যানেজার যে পিক্সেলকে, তার সাথে আমি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। এখন তারা একে অপরের সাথে যে কোনো কথা বিনিময় করে।
কিছু হলে একজন আরেকজনকে জানায়। এই হচ্ছে মূল কাহিনী। এটা এত কঠিন কিছু নয়, কঠিন ভাবে নেওয়ার কিছু না, কঠিন ভাবে নিলে কঠিন, সহজ ভাবে নিলে সহজ। যদি খানবাস হয়ে যাবে সর্বনাশ, বুঝছেননি? ওকে, চলুন পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি নতুন এক সন্ধানে। এবার আসেন অডিয়েন্সের কথা যেটা বললাম, এখন আমি রিমার্কেটিং এবং রিটার্গেটিং করব। তো আপনারা অনেকেই জানেন, এটা শুনে থাকেন রিমার্কেটিং, রিটার্গেটিং। তো এই কাজটি কিন্তু অডিয়েন্স থেকে করা হয়। অডিয়েন্সটা কোথায়? অল টুলস থেকে অডিয়েন্স নামে একটা ঘরই পাবেন, এখানে না পারলে নিচের দিকে পাবেন। তো আপনি যখন অডিয়েন্সটা পাবেন, তো এইখানে আমরা কিন্তু চলে যাচ্ছি। এখন আমি এখানে অনেকগুলো আপনার হচ্ছে তৈরি করা আছে, সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। এগুলো আমরা আগেও দেখাইছি, কিন্তু পিক্সেলের সাথে সম্পর্কিত কিভাবে এই বিষয়টি আমরা দেখাতে পারি না। ওটা একটা একটা কাটতে হবে, সো কাটার দরকার নেই। চলুন আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্স হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সেভ অডিয়েন্স, মানে আমি কিছু চাইলে সেভ করে রাখবো, পরবর্তী সেটাকে আমি ব্যবহার করতে পারবো। তো চলুন কাস্টম অডিয়েন্স আমরা প্রথমত দেখবে কাস্টম অডিয়েন্সটা কি। এখন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইউর সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। সো এই ইউর সোর্স আপনি যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। এর কারণ জানেন? কারণ হচ্ছে এই যে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট, এটা কোনোটাই ফেসবুকের আওতাধীন নয়। এগুলো আলাদা আলাদা একটা সার্ভিস। ওয়েবসাইট আলাদা একটা কোম্পানি, অ্যাপ অ্যাক্টিভিটি আলাদা কোম্পানি। এই জন্য পিক্সেল সেট আপ না করলে ওয়েবসাইটের সাথে যে মানুষ ইভেন্টগুলো ঘুরেঘুরি করছে, সে কিন্তু কখনোই জানবে না। এই জানার জন্যই আমাকে এই কাজটুকু করতে হবে। অ্যাপ অ্যাক্টিভিটি, তো ওয়েবসাইট হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন মানুষ আসে, সেখান থেকে ঘোরাঘুরি করে। এই ওয়েবসাইট ডাটাটা কালেক্ট করার জন্য আমরা এখান থেকে ডাটাটা কালেক্ট করতেছে, তো পিক্সেলে শুধু পিক্সেলটা সেট আপ করে এর মাধ্যমে যদি আরো একটি বিজ্ঞাপন চালাই, তাহলে যারা যারা আগে আসছে আমি তাদের কাছে আবার বিজ্ঞাপন পৌঁছাতে পারবো। এটাই হচ্ছে মূল হাকিকত। কাস্টমার লিস্ট, যদি কোনো কাস্টমারের লিস্ট থাকে, এগুলো লাগে না। ক্যাটালগ, অ্যাপ অ্যাক্টিভিটি, তো আমাকে এখানে প্রথমে আমরা এখান থেকে দেখা দেবো। আর নিচের যেটা আছে সেটা হচ্ছে মেটা সোর্স। মেটা সোর্স করতে হলে আপনাকে কোনো ধরনের পিক্সেল সেট আপ করতে হবে না, এবং আপনি যদি ওয়েবসাইট নাও থাকে আপনি কিন্তু মেটা সোর্স করতে পারবেন।
আর উপরে কাজগুলোর জন্য অবশ্যই ওয়েবসাইট এবং আপনাকে পিক্সেল সেট আপ করতে হবে। তো চলুন মেটা সোর্সের যে বিষয়টি এটা একটু দেখে আগে উপরে ওয়েবসাইটটা দেখি। ওয়েবসাইট দিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। তো আমি চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি এনি থেকে অল করে দিতে পারবো। include account center account who meet all of the following criteria। তারপর হচ্ছে সোর্স। এই সোর্সটা আমার এখানে বলছে লাল দাগ, কারণ কি আমি এখান থেকে ডান পাশে যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করি নাই, কারণ আমার যে এক্সপার্ট পিক্সেল ওই অ্যাড অ্যাকাউন্টটা আছে ইজি বুস্টিং অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। সুতরাং আপনাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর দেখুন আমি এখান থেকে আবার যাচ্ছি কাস্টম অডিয়েন্স থেকে ওয়েবসাইট এবং নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এখান থেকে অল করে দিব এবং আপনি সোর্স দেখেন। সোর্স কি জানেন? উৎস, যে কোত্থেকে ডাটাটা আসতেছে। ডাটাটা আসবে কিন্তু পিক্সেল থেকে। তো আমাদের এখানে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পিক্সেল আছে এবং এটাই হচ্ছে গ্রিন চিহ্ন এবং এটা অ্যাক্টিভ আছে এক্সপার্ট পিক্সেল। এটা গত লাস্ট ক্লাসে আমরা কিন্তু খুলেছিলাম। তো এটা খোলার সময় আমরা এখান থেকে কাজ করেছি। এরপর দেখেন নিচের দিকে হচ্ছে অল ওয়েবসাইট ইভেন্ট, যে তুমি কোন কোন ওয়েবসাইট ইভেন্টে মানুষকে চাচ্ছ। তো ইভেন্ট বলতে কি? ইভেন্ট বলতে হচ্ছে আপনাকে বোঝানোর জন্য আমি ওয়েবসাইটে যেতে হবে। ইভেন্টটা কি? একটা ওয়েবসাইট আমরা যখন যাই আমাকে একটু সময় দিবেন, আমি আপনার কাজটি করছি। এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পর এখান থেকে অনলাইন কোর্স একটা ইভেন্ট, এটাকে গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় বলা হয় ট্রিগার, মনে রাখবেন এগুলা। অফলাইন কোর্স একটা হচ্ছে ইভেন্ট, গ্রাফিক ডিজাইন একটা ইভেন্ট। এই যে একটা মানুষ ওয়েবসাইটে আসে সে তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে, রাইট? এখন কোন ইভেন্টে যাওয়া ব্যক্তিদেরকে আপনি রিমার্কেটিং করতে চাচ্ছেন? তো রিমার্কেটিং মানে কি? রি মানে হচ্ছে অ্যাগেইন, অর্থাৎ পুনরায় মার্কেটিং যদি করতে চান তাহলে সেটা হচ্ছে এটা। এরপর দেখেন অল ওয়েবসাইট ভিজিট। আমি বলতেছি ভাই আমার যত পেজ আছে, ওয়েবসাইটে যত ইভেন্ট আছে, যত জায়গায় আছে, সব জায়গা যারা ভিজিট করছে তাদেরকে আমার দরকার।
আমি বলছি ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই রকম ব্যক্তিদেরকেও টার্গেট করতে পারবেন যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। স্পেসিফিক বলতে কেউ যদি এক্সপার্ট আইডি পার্কের এখানে আসে, এসে শুধু অনলাইন কোর্সটা দেখে চলে গেছে, ওরা হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট ব্যক্তি, ওদেরকে আপনি টার্গেট করতে পারবেন। কিভাবে? পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ দিলে কি হবে, সে বলছে আচ্ছা ফাইন, তুমি এটা ইকুয়ালস দিলে যে কোন ব্যক্তিদেরকে তুমি চাচ্ছ, তাহলে আমি এখানে একটা লিঙ্ক বসাই দিব যে ভাই যারা এখানে অনলাইন কোর্সের যে বাটনটা আছে না, ওই বাটনটা যারা ঘুরছে ওদেরকে আমার দরকার। তাহলে আপনি এখান থেকে বাটনটা বসাই দেন। এটাও দেওয়া যায় কন্টেন্ট। এখন দেখেন, তার মানে এখন যাদেরকে দেখাবে, ফেসবুক বুঝবে যে expertartifact.com এবং অনলাইন কোর্স যারা ভিজিট করে গেছে তাদেরকেই শুধুমাত্র দেখাবে। কিন্তু আমি এভাবে করব না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে ভিজিটেড বাই টাইম স্পেন্ড, এমন কিছু ব্যক্তি যারা এখান থেকে 25%, 10%, 5%, মানে 100%-এ কত পার্সেন্ট টাইম স্পেন্ড করছে তোমার এখানে, কাকে চাচ্ছ? আমি বললাম ভাইয়া যারা 10% বা 20% বা 50% যারা টাইম স্পেন্ড করছে, মানে কি টাইম নষ্ট করছে আমার ওয়েবসাইটে এসে ঘোরাঘুরি করছে, তাদেরকে দরকার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন বিষয়টি খুবই ভ্যালুয়েবল, যে ওয়াল ওয়েবসাইট ভিজিটর, নাকি হচ্ছে স্পেসিফিক পেজ, নাকি টাইম স্পেন্ড, কোনটা সবচেয়ে বেশি ভালো? All website visitor. অল ওয়েবসাইট ভিজিটর। আচ্ছা fine। তো আক্ষরিকভাবে দেখা যাচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর এই বিষয়টি হচ্ছে আপনাদের কাছে এভারেজে প্রয়োজনীয় মনে হয়েছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওই টাইম স্পেন্ডটা, ভিজিটেড স্পেন্ড বাই টাইম, নাকি এটা না? এর কারণ কি জানেন? একটা ব্যক্তি ধরেন ওয়েবসাইটে আসলেই চলে গেছে, ক্লিক করছে, হয়তো ভুলে চলে গেছে, তাকে আবার দেখাচ্ছে। কিন্তু ভিজিটেড বাই টাইম স্পেন্ড মানে হচ্ছে সে আপনার কোর্স বা আপনার প্রোডাক্ট কিনতে খুবই আগ্রহী, শুধুমাত্র সে কোনো কারণে কিনতে পারে নাই, সে ওয়েবসাইটে এসে এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে প্রায় 5 থেকে 10 মিনিট সময় নষ্ট করেছে। ওই ব্যক্তি কিন্তু আমার জন্য খুবই পটেনশিয়াল একজন কাস্টমার। সো ভিজিটেড বাই টাইম স্পেন্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা দেখা যায় একটু সংখ্যা কমে যাবে, এই জন্য আমরা দিব অল ওয়েবসাইট ভিজিটর। তুই ভাই যেমনে আসুস, তুই যেমনে থাকুস, তুই 5 মিনিট থাক, 2 মিনিট থাক, কোনো সমস্যা নাই, তুমি আমার ওয়েবসাইটে আসছো এটাই অনেক ভাই, তোমাকে আবার জ্বালাতন করব, আমার প্রোডাক্ট তোমাকে কিনতেই হবে। এবার আসেন রিটেনশন। এই রিটেনশন হচ্ছে ম্যাক্সিমাম টাইম 80 ডেজ, মানে 180 দিন এই টাইমটি হবে। তাহলে আমি এখান থেকে যদি 180 দিন দিই তাহলে কিন্তু হইব না, এর কারণ হচ্ছে আমি ওয়েবসাইটের জন্য করছি। তো ওয়েবসাইটের জন্য যদি করি, ওয়েবসাইটে 100 জন ব্যক্তির মধ্যে প্রায় 90% মানুষ ভুলে যায় 30 দিনের মধ্যে। মানে আপনাকে একটা বিষয় আমি বললাম,
বলার পর আপনি দেখবেন আস্তে আস্তে ভুলতে 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 30 দিন এটা খাইয়ে ফেলছেন। এই জন্য 30 দিন হচ্ছে সবচেয়ে বেস্ট। অর্থাৎ আমি বলবো 30 দিনের মধ্যে যারা ওয়েবসাইটে আসছে শুধু তাদেরকে দেখাও। এখন আমার এখানে তো একটা দারাজ কোম্পানি, অ্যামাজন কোম্পানি, তাদের এখানে তো লাখ লাখ মানুষ আসে, তাই না? এখন তারা যদি বলে দেখো আমার এখানে তো অনেক মানুষ আসছে, কিভাবে সিলেক্ট হবে, তখন আমরা কি করি, তখন এখান থেকে 30 দিন দিলে এখানেও প্রায় তাদের লাখ লাখ মানুষ হয়ে যায়। সো এখানে আমরা যেটা করব 60 দিন অথবা 30 দিন দিতে পারি। তো আমি 30 দিন দিলাম। তারপর হচ্ছে এখানে ফাট এন্ড ন্যারো, এক্সক্লুসিভ, পেপাল এগুলো লাগবে না। অডিয়েন্স একটা নাম দিব। হুম, তো আমি যেহেতু এক্সপার্ট পিক্সেল নাম ছিল আমি দিলাম এক্সপার্ট পিক্সেল। ডেসক্রিপশনে কিছু লিখতে হবে না, তো আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে অডিয়েন্সটা তৈরি করে ফেলব। এখন এই অডিয়েন্সটা আমরা আমাদের বিজ্ঞাপনে ব্যবহার করব, এটা একটু পরে করব। এখানে একটা বিষয় দেখেন, পপুলেটিং। পপুলেটিং হচ্ছে তৈরি হচ্ছে, এই অডিয়েন্সটা এখনো বিজ্ঞাপনের জন্য রেডি নয়। তো এটা রেডি হতে থাকুক, আমরা আরো একটিতে যাই। আমরা আজকে অডিয়েন্স একেবারে শেষ করব, কাস্টম অডিয়েন্স। এখান থেকে আপনি দেখেন ওয়েবসাইট পারলে এটা পারবেন, অ্যাপ অ্যাক্টিভিটি পারবেন। অ্যাপ অ্যাক্টিভিটি হচ্ছে আপনার অ্যাপে কে কে ঢুকছে, কে কে ডাউনলোড করছে, অ্যাপ যদি থাকে এটা দিয়ে করতে পারবেন। তো চলুন আমরা মেটা সোর্সে চলে যাই। মেটা সোর্স এখানে ভিডিও আছে, লিড ফর্ম আছে। আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে লিড কালেক্ট করা যায়। সো এই লিডের মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারবো। আরটা হচ্ছে শপিং, তো এখান থেকে শপিং আছে, ঠিক আছে। আরটা হচ্ছে এগ্রিমেন্ট, রিয়েলিটি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ। এইগুলো অনেক কিছু আমাদের দেওয়া আছে, বাট আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা ভিডিও ভিউটা দেখতে পারি, আর ফেসবুক পেজটা, এটা ইম্পর্টেন্ট। বাকিগুলো আপনারা করতে পারবেন। তো চলো আমরা ফেসবুক পেজের জন্য একটা অডিয়েন্স তৈরি করব। তো এখান থেকে যথারীতি আমি এনি থেকে অল করে দিব, কারণ আমাদের ফুল ক্রাইটেরিয়া এখানে যত ব্যক্তি আছে ইনক্লুড, অল ইনক্লুড হয়ে যাবে। সো এবার দেখুন তো মিস্টার, যে বিষয়টা আমরা বলেছিলাম পেজের জন্য, তো চলেন আমি এখানে একটা পেজ কি করব, সিলেক্ট করব যে কোন পেজের অডিয়েন্সকে তুমি রিটার্গেটিং করতে চাচ্ছ। তা আমি কি করব জানেন, আমি এখান থেকে বলবো যে আমার এখানে অনেকগুলো পেজ আছে, সেখান থেকে আমি কাজ করব। তো এখানে আমরা ধরেন এক্সপার্ট আইটি পার্ক,
ওইটা এক্সপায়ারি পার্ক। এখন আমরা এক্সপায়ারি পার্কে যে পেজটা কোম্পানি, সো এখানে ইভেন্টে যাব, ইভেন্টে যাওয়ার পর সো এরপর দেখেন আমি এখান থেকে যে বিষয়টি ইভেন্ট, আচ্ছা, তো কোন কোন বিষয়টি তুমি মানুষকে টার্গেট করতে চাচ্ছ? তোমার তো অনেক ব্যক্তি দেখা যায়, তোমার এখানে অনেকে লাইক ফলো করছে, কিছু পেজে 1 মিলিয়ন ফলোয়ারও আছে, তো 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষের কাছে তো আমি পৌঁছা সম্ভব না। তো আপনি চাইলে এটাও দিতে পারেন যে আপনি যদি বলেন ভাই এমন কোনো সুযোগ আছে কিনা শুধু লাইক ফলোয়ার যারা করছে তাদের কাছে আমি বিজ্ঞাপন দিব, তাই দিতে পারেন এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ। আপনি দ্বিতীয় নাম্বার যেটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, মানে সবাই যারা যারা আমাদের এখানে কাজ করছে সবাইকে আমরা ট্র্যাকিং করতে চাচ্ছি, এরকম হলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তারপর হচ্ছে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, অর্থাৎ এনিওয়ান, যে আমরা এমন ব্যক্তিদেরকে চাচ্ছি যারা হচ্ছে যে আমাদের পেজটা ভিজিট করে গেছে, এরকম ব্যক্তিদেরকে নিয়েও আপনি কিন্তু অডিয়েন্স তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে আরো বিষয় আছে, যেমন হচ্ছে কে কে আমাদের ওয়েবসাইটে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, তারপর হু কে মেসেজ দিছে, হু সেভ ইউর পোস্ট, আমাদের পোস্ট কে সেভ করছে, এরকম ব্যক্তিদের জন্য কিন্তু আপনি আলাদা আলাদা ক্যাম্পেইন করতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এটা দিলেই কিন্তু সবাই চলে আসবে, কে কি করছে কে কি করেনি সবাই কিন্তু আমাদের এই অপশনের মধ্যে চলে আসতে বাধ্য থাকিবে। তো আমার এখানে এটা তো দিয়ে দিলাম এভরিওয়ান, সবাই যারা যারা আমার এখানে আসছে সবাইকে আমি এখানে চাচ্ছি। তো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে রিটেনশন। রিটেনশন মানে হচ্ছে যে কত দিনের মধ্যে যারা অ্যাক্টিভিটি করছে, তো এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর ফেস, ঠিক আছে, সবাই যারা আসছে তোমার এখানে এঙ্গেজমেন্ট করছে ফাইন, কিন্তু কত দিনের মধ্যে যারা আসছে তাদেরকে চাচ্ছ। তাই আমি বলছি ভাই যারা 30 দিন বা 60 দিনের মধ্যে আমার পেজে আসছে, লাইক কমেন্ট করছে, মেসেজ দিছে, তাদেরকে দরকার, তাহলে আমরা এইখান থেকে এই কাজটি করতে পারবো। তো এরপর হচ্ছে এখানে এটার দরকার নেই, আমরা একটা অডিয়েন্সের নাম দিব, আমি দিলাম এক্সপার্ট পিক্সেল ফর পেজ, তার মনে থাকবে, মানে এটা হচ্ছে পেজের জন্য, অর্থাৎ এটা হচ্ছে পেজের জন্য ক্রিয়েট অডিয়েন্স। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া যায় কিন্তু দিতে হবে না, তো আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। আমরা যে কথা বলি সেই কাজ করি, বলিনি। এবার আসেন আমি এখান থেকে ডান করব এবং আমার আরো একটি অডিয়েন্স তৈরি হলো, এবং সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট উইথ কাস্টম অডিয়েন্স। So what is the difference between custom audience or
লুক লাইক অডিয়েন্স। তো এখানে দুইটাই আছে, দুইটার পার্থক্য কি এগুলো আপনাকে জানতে হবে। তো এখানে পিক্সেলটের যে 1000 মানুষ কি কি হচ্ছে কবে তৈরি করছে এটা সব কিছু এখানে দেওয়া আছে, কেমন? এখান থেকে এডিট মিডিট করতে পারবেন। চলুন, তো আমাদের এই দুইটা কিন্তু পপুলেটিং মানে তৈরি হচ্ছে। আমাদের আরো একটি কাস্টম অডিয়েন্স তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ভিডিওর জন্য। তো ভিডিওর জন্য আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করছি। তো ভিডিওতে আমি ক্লিক করার পর নেক্সটে যাব। তো ভিডিওতে কাহিনীটা বুঝে আমি আপনাকে, ধরেন আপনারা অনেক ভিডিও বা অনেক কিছুই তো দেন, তাই না? তো যখন আপনারা দেন তখন তো আপনারা কি করেন, ভিডিও দেওয়ার সময় অনেক ভিউ হয় না? এখন আপনি কি বিক্রি করতেছেন? আপনি হানি নেট বিক্রি করতেছেন। এখন হানি নেট যখন আপনি বিক্রি করতেছেন তখন আপনি 5 লাখ ভিউ হয়েছে। এখন আপনি বলতেছেন ভাই যারা এই হানি নেটের ভিডিওটা দেখছে আমি আবার তাদেরকে দেখাতে চাই, আমি নতুন ব্যক্তিদেরকে দেখাবো না, কারণ যারা দেখছে তারা আমাকে চেনে, ওরা এখন এখান থেকে প্রোডাক্টটা কিনা পসিবিলিটি রয়েছে। তাই বললাম ওকে ফাইন, তাহলে যেটা করব এঙ্গেজমেন্ট। তো এই এঙ্গেজমেন্ট থেকে ভিডিও যে আমি করছি এখন বলতে চাচ্ছে কোন ভিডিও ভিউজে কে তুমি টার্গেট করতে চাচ্ছ। এখানে তো অনেকে তোমার অ্যাটলিস্ট 3 সেকেন্ড 10 সেকেন্ড তারপর 15 সেকেন্ড ভিডিওর ফুল 25% 50% দেখছে, কাকে টার্গেট করবো? আপনি যদি বলেন এভারেজে সবাইকে করেন তাহলে হচ্ছে এইটা। আপনি যদি বলেন ভাই আমি আরো পটেনশিয়াল কাস্টমার চাচ্ছি, তাহলে ধরেন আপনার এটাতে ভিউ হয়েছে 10 লাখ, তো আপনি কি দিতে পারেন এই যে 50%, যে অন্তত যারা 50% আমার ভিডিও দেখছে ভাই তারাই আমার দরকার, কারণ সে এটাতে ইন্টারেস্ট ছিল, সে জানার জন্য ভিডিওটা এতক্ষণ দেখছে। 10 মিনিট ভিডিও 50% মানে 5 মিনিট দেখছে। এবার আসেন আমাকে চুজ করতে ভিডিও, কোন ভিডিওটা তুমি মার্কেটিং করতে চাচ্ছ। এখান থেকে পেজ সিলেক্ট করব আগে, এক্সপায়ারি পার্ক। এইবারে ধরেন এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি বললাম ভাই তাইলে এই ভিডিওটা আমি এখান থেকে মার্কেটিং করার জন্য রিমার্কেটিং করব, এখান থেকে ফাইন, তো করে দিলাম। তাহলে এটাকে কি করতে হবে, বাম থেকে টিক মার্ক দিতে হবে। এগুলো কয়েকটা করা যায়, দেখেন এইটা এইটা, তো আমি বললাম এই 3টা করবো, ফাইন, কনফার্ম করে। এই 3টে ভিডিওতে যারা 50% করে ভিডিও দেখেছে বিজ্ঞাপন দিলে শুধুমাত্র তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। দ্যাটস কল রিমার্কেটিং এন্ড রিটার্গেটিং। এখন আমি এটাকে 30 দিন দিলাম, 30 দিনের মধ্যে যারা দেখছে অডিয়েন্স একটা নাম দেয়, ভিডিও ভিউ অডিয়েন্স। আমি ক্রিয়েট অডিয়েন্সে যাব, এরপর ডান করে দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটাও কিন্তু রেডি হচ্ছে। তাহলে আমরা কিন্তু আমাদের কাস্টম অডিয়েন্স রেডি করতে পারছি এবং সেখান থেকে রেডি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। এবার আসেন আরো একটা অডিয়েন্স আছে, সেটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স সবাই কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। জি স্যার। জি জি স্যার। জি স্যার। জি স্যার।
জি ভাই। ওকে ফাইন, চলুন এবার লুক লাইক অডিয়েন্সটা দেখ। তো এখান থেকে লুক লাইক অডিয়েন্স করতে হলে ক্রিয়েট অডিয়েন্সে যেতে হবে। এখন আসেন, আমাকে প্রথমত একটা সোর্স তৈরি করতে হবে। এই কাজটি করার জন্য আমাকে আগে কাস্টম অডিয়েন্স করতে হবে, তাই না? এই লুক লাইক অডিয়েন্সটা মানে কি? লুক এ লাইক, দেখেন লুক এ লাইক মানে কি এটার মতো, লুক এ লাইক এইটার মতো, এরকমই তো। এই অডিয়েন্সটা এই জন্যই করবো, ধরেন আমরা যদি ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিজ্ঞাপন দেই বাংলাদেশে, বাংলাদেশে আমাদের মতো কয়েকশো কোম্পানি আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিজ্ঞাপন দেয়। এখন আমি তো আমার অডিয়েন্সের কাছে বিজ্ঞাপনটা দিচ্ছি, কিন্তু লোকাল লাইক অডিয়েন্স দিয়ে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি যে দেখো, বাংলাদেশে আমাদের মতো যারা অডিয়েন্স আছে, যারা ফ্রিল্যান্সিং ভিডিও দেখে, ফ্রিল্যান্সিং সংক্রান্ত ঘাটাঘাটি করে, ওই ব্যক্তিদেরকেও তোমরা কি বিজ্ঞাপনটা দেখাও। লুক লাইক অডিয়েন্স মানে আমাদের মতো যেরকম ফ্রিল্যান্সিং সংক্রান্ত ভিডিও দেখে, ওই ক্রিয়েটিভ আইডি, তারপর ফিউচার আইটি, তারপর হচ্ছে এসআর ড্রিম, তারপর টেলনেট স্কুল, অনেক তো আছে। এখন তাদের তো একটা অডিয়েন্স আছে, রাইট? তাদের এখানেও তো মানুষ ঘাটাঘাটি করে। তা আমি কি করলাম, একটা লোকালাইক অডিয়েন্স তৈরি করে আমি একটা বিজ্ঞাপন যখন ছেড়ে দিব, ফেসবুক বুঝবে ফ্রিল্যান্সিং সংক্রান্ত এইরকম দর্শক এই ফ্রিল্যান্সার ফারুক চাচ্ছে। তখন সে কি করবে? তখন সে ওই পাবলিকদেরকে যারা অন্য কোম্পানিতে ঘাটাঘাটি করতেছে তাদের কাছে আমার একটা চলে যাবে। তো এটা কাহিনীটা কি হইলো? কাহিনীটা হচ্ছে তার কাছে বিজ্ঞাপনটা যাবে। আমি একটা কলম বিক্রি করতেছি, এখন আমি চাচ্ছি ম্যাটাডোর কলম ছাড়া অন্যান্য কলমের প্রতি কারা ইন্টারেস্টেড, কারা এটা সার্চ করে, তারা গুগল করে, ওদেরকে গিয়ে আমার কলমটা প্রদর্শন করে দেখাও। তার মানে লুক লাইক অডিয়েন্স, অর্থাৎ আমি যেমন চাচ্ছি এরকম অডিয়েন্স যেখানে যেখানে আছে তারা ধরে টেনে হিসেবে বের করে এনে তাকে বিজ্ঞাপন দেখাও। তার মানে আমি সেখান থেকে একটা কাস্টমার পাবো, কারণ তার এটা দরকার। ইহাতে বাধা দিবে না সরকার, বুঝছেন নি? তো চলুন এই বিষয়টি যদি এখানে কাজ করি তাহলে কি করতে হবে। আমি এখানে লুক লাইক অডিয়েন্স করার জন্য আমাকে এখান থেকে আগে একটি কাস্টম অডিয়েন্স তৈরি করে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে হবে, নাকি পিক্সেল সেট আপ করবো দেখি। আমাদের এগুলো কি এক্সপার্ট পিক্সেল, এটা হচ্ছে কি আমরা একটা পিক্সেল ধরলাম। এখন এই পিক্সেল এইখানে কি, কেন এখানে সে করছে না, সে লাল দাগ কেন দেখাচ্ছে, এটা কারণ আছে। সে বলতে চাচ্ছে তুমি যে এই পিক্সেলটা দিছো, এই পিক্সেলটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। এইটা আইফোন 14 আপডেটের উপরে যে আপডেট গুলো বা যে ডিভাইস গুলো আছে সেখানে কাজ করবে না। এই জন্যই আমরা শিখব ব্রাউজার সাইড থেকে সার্ভার সাইড ট্র্যাকিং এবং কনভার্সন এফবিআই আমরা শিখব। আশা করি বুঝতে পেরেছি।
সো এখানে দেখুন আমি যখন এখান থেকে একটা পিক্সেল সেট আপ করলাম, এবার সিলেক্ট ইভেন্ট। এখন আমি এই ইভেন্টটা কি ওয়েবসাইটের জন্য করব নাকি ফিজিক্যাল স্টোরের জন্য করব? তো আমি বলছি ভাই ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে এখান থেকে উই লুক এট দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিসেন্টলি অফ ইউর সিলেক্টেড ইভেন্ট। এখানে একটি রিপোর্ট দিচ্ছে যেটা আমার এখন দরকার নেই। সিলেক্ট অডিয়েন্স লোকেশন, যে কোন লোকেশনের মধ্যে তুমি ওই ধরনের লোককে লাইক অডিয়েন্স চাচ্ছ তোমার মতো। ধর আমি ফ্রিল্যান্সিং সংক্রান্ত ভিডিও দিব বা আমার অডিয়েন্স আছে, কাস্টমার দরকার, আমি যাচ্ছি বাংলাদেশে তো আরো কত শত স্টুডেন্ট বা ইন্টারেস্ট পার্সন আছে যারা এগুলো খুঁজতেছে, তা আমি বলছি বাংলাদেশ। তো ক্লায়েন্টের বিভিন্ন দেশ হতে পারে, আপনি সেভাবে দিয়ে দিবেন বাংলাদেশ। তো দিয়ে দেওয়ার পর এইখানে একটা বিষয় আছে, যেমন আমি যদি 1% সেটা করি তাহলে হচ্ছে আমার পেজ অনুযায়ী বা আমার চাহিদা অনুযায়ী সেখানে 7,88,000 মানুষ অডিয়েন্স হিসাবে আছে। মানে এত মানুষ 1% ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে বা ইন্টারেস্ট আছে। 2% হচ্ছে 1.5 মিলিয়ন। 3% হচ্ছে প্রায় কই এরকম 10% পর্যন্ত প্রায় 7 মিলিয়ন মানুষ। তার মানে আমরা যখন কাজ করব তখন এখান থেকে 1% বা 2% দিলেই হবে। যদি বড় বড় কোম্পানি হয় তারা এখানে বেশি দেখান, তার অডিয়েন্স বেশি। ওয়ালটন, অ্যামাজন, বিডি শপ, তাদের হিউজ পরিমাণে অডিয়েন্স, তারা দিতে পারে। আমরা যত ন্যারো করব, যত ছোট করব, তত কম মানুষের কাছে যাবে এবং সঠিক মানুষের কাছে যাবে। তাহলে আমাদের খরচও কম হবে, আমাদের সেলসও বেশি হবে। সো এই হচ্ছে টোটাল টেকনিক। এই আইফোন যে প্রবলেমটা আছে, এটা যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করে ফেলবো তখন আমাদের এই সমস্যাটিও চলে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলেই আমার এই অডিয়েন্সটাও তৈরি হয়ে যাবে। মানে এটা কাজ করবে। দেখেন, অডিয়েন্স ক্যান নট বি ক্রিয়েটেড, লুক লাইক সোর্স নিড ইনক্লুড অ্যাট লিস্ট 100 পিপল এট দ্য সেম কান্ট্রি। তো আপনাদের যাদের 100 জন ফলোয়ার থাকবে না তারা কিন্তু এই অডিয়েন্স গুলো তৈরি করতে পারবেন না। ঠিক আছে, আমরা এখান থেকে একটি এটা দিয়ে দেখি ফিজিক্যাল স্টোর। আচ্ছা, তো আমাদের যদি 100 জন ফলোয়ারও না থাকে পেজে তাহলে না আমরা কাজ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের কাস্টমার। দেখেন এক্সপার্ট পিক্সেল এখন ঠিক আছে। তো আমি একটা কাস্টম অডিয়েন্স দিয়ে লোক লাইক করতে চাচ্ছি, তাহলে কাস্টম অডিয়েন্স দিয়েও কিন্তু ফেসবুক বুঝবে। দেখেন কাস্টম অডিয়েন্সে কি ছিল, যে যারা আমাদের পেজে ঘোরাঘুরি করতেছে ওই সংক্রান্ত মানুষদেরকে, তো ওই সংক্রান্ত মানুষদেরকেই আমরা বাহিরে যারা ঘোরাঘুরি করে এইরকম মানুষ যারা ফ্রিল্যান্সিং করতে চায়, যারা আমাদের ক্লায়েন্টের সেম প্রোডাক্টটা কিনতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে দেখাও, তাহলেই কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো চলুন আমি একটি ক্রিয়েট অডিয়েন্স তৈরি করলাম এবং সেখান থেকে দিয়ে দিই। এটাও কিন্তু পপুলেটিং অর্থাৎ তৈরি হচ্ছে। তাহলে আমরা কি সবাই পারবো?
জি পারবো। জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার দেখেন এই অডিয়েন্স গুলোকে কিভাবে আমাদের ক্যাম্পেইনে আমরা ব্যবহার করতে পারবো, এগুলো তো ব্যবহার করতে হবে। সো ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে। এখন আমরা যখন অ্যাড ম্যানেজারে যাব, খুবই সিম্পল কাজ। এখানে সিম্পল কিছু বিষয় দেখাই দিই। এখানে ট্রাফিক, তারপর হচ্ছে ম্যানুয়ালি কাজ করব। এখানে বাকি সব কিছু সেম, বাকি কিছুই দেখালাম না, সব সেম। নেক্সট স্টেপে যাব এবং সেখান থেকে একটি অডিয়েন্স নামে অপশন আছে। এখানে একটা অডিয়েন্স কন্ট্রোল আছে, আমি শো অরিজিনাল দিচ্ছি। তাহলে দেখেন এখানে একটা অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে সার্চ করলেই আমার এখানে লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স চলে আসবে। তার মানে আমি যদি লুক লাইক অডিয়েন্সের এই ব্যক্তিদেরকে সিলেক্ট করি, আরো কয়েকটা অ্যাড করা যাবে। যেমন এখান থেকে মানে কাস্টম অডিয়েন্সও করতে পারবেন, লুক লাইক অডিয়েন্সও সিলেক্ট করতে পারবেন। তো আমি বললাম এক্সপার্ট পিক্সেল ফর পেজ, পেজের জন্য যারা কাজ করে তো তাদেরকেও তুমি কি করো, সিলেক্ট করো। তো এইখান থেকে আমি কিন্তু দুইটা অডিয়েন্স সিলেক্ট করতে পেরেছি। এখন বাকি যে সেম কাজ, ডিটেলস টার্গেটিং করা, লোকেশন দেওয়া, এজ দেওয়া, সব কিছু দেওয়া, তাহলে আপনার এই বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। এখন বিষয়টা বোঝেন যে আমি ওই ব্যক্তিদের কাছে বিজ্ঞাপন পাঠাচ্ছি যারা আমার বিজ্ঞাপন আগে কোথাও না কোথাও দেখেছে। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমি আরো একটি বিজ্ঞাপন চালাচ্ছি যারা হচ্ছে আমার বিজ্ঞাপন কোথাও দেখে নাই, নতুন। হয় সে আমাকে বাটপার বলবে, না হলে টাউট বলবে, না হলে বলবে তাবিজ বিক্রেতা, না হলে বলবে ফল্ট। এই বিষয়গুলো কিন্তু সে আমাকে বলবে, কারণ সে আমাকে চেনে না। কিন্তু যারা আমাকে চেনে, যারা আমার সম্পর্কে জানে, তাদেরকে নিয়ে আমি যখন অডিয়েন্স করে ওদের কাছে আবার বিজ্ঞাপন পাঠাচ্ছি, তাহলে সেখান থেকে আমার আগের থেকে সেলস কি বাড়বে নাকি কমবে, একটু আপনারাই বলেন। পারবে। পারবে। পারবে স্যার, পারবে। প্রচুর পরিমাণে বাড়ছে। অবভিয়াসলি বাড়বে। এবার চলুন আমরা একটি ফেসবুক পিক্সেল তো ওয়েবসাইটের সাথে খুব মামুলি বিষয়, খুব দারুণ ভাবে আপনি সেট আপ করে ফেলেছেন। কিন্তু আমরা এমন কিছু চাচ্ছি যেখান থেকে আমরা এই ফেসবুক পিক্সেল সেট আপটাকে আরো সুন্দর করে অ্যাড করতে চাচ্ছি। চলুন আজকে আমরা একটি গুগল ট্যাগ ম্যানেজার খুলবো। তো গুগল ট্যাগ ম্যানেজারটা কেন খুলবো, তো এখানে আমি একটি স্ক্রিনশট রেখেছি। দেখেন আমরা যখন গুগল অ্যানালাইটিক্স কাজ করব, গুগল অ্যানালাইটিক্সও আমি শিখাবো। আমরা যখন ফেসবুক পিক্সেল কাজ করব, সেখানেও কোডের দরকার হয়, গুগল অ্যানালাইটিক্সেরও কোডের দরকার হয়, গুগল রিটার্গেটেড অ্যাডস এর মধ্যেও কিন্তু কোডের দরকার হয়। এখন কথা হচ্ছে জনাব, এই যে বারবার কোড ওয়েবসাইটে পিছনে রাখা, ব্যাক এন্ড সাইডে রাখা, অনেক সময় ক্লায়েন্টও বিরক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় আপনার ভুল কোড রাখার কারণে তার ওয়েবসাইটেই বাতিল হয়ে গেছে, মানে ফাংশন সব বাদ হয়ে গেছে, আবার শুরু থেকে করতে হবে। এটা একটা ঝামেলা না? কিন্তু এমন কোন সিস্টেম আছে কিনা
যে ভাই ওয়েবসাইটে আমি কোড রাখবো না, আমি এমন একটা জায়গায় কোড রাখতে চাই যেখানে কোড রাখলে ওয়েবসাইটও অটোমেটিক পেয়ে যাবে, গুগল অ্যানালাইটিক্সও অটোমেটিক কোডটা পেয়ে যাবে। এই মধ্যস্থকারী দালাল হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে ঘটক আর কি, দুইজনের মধ্যে বিয়ে টিয়ে করায় দিব, বুঝছেন? এবার হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার আমরা একটু দেখি এটা স্ট্রাকচার কেমন হতে পারে। তো গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচার হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা অ্যাকাউন্ট, রাইট? ট্যাগ ম্যানেজার কেন রাখছে? এইখানে যে ট্যাগ গুলো আমরা রাখবো, আমি একটা সহজভাবে বুঝিয়ে দিই। এই গুগল ট্যাগ ম্যানেজারটার সাথে আমি কানেক্ট করব কার সাথে? ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে আবার এটা কানেক্ট করব গুগল GA4। আচ্ছা, এটা বুঝে নেবেন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, মানে এটা ভার্সন আর কি। তো এই জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজারকে সংক্ষেপে বলা হয় GTM। এখন আপনি আমাকে বলেন এই গুগল ট্যাগ ম্যানেজার, এই জিটিএম যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে কি কাজ। তো আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট রাখবো, আবার গুগল অ্যানালিটিক্স এর সাথেও কানেক্ট রাখবো। এই টোটাল বিষয়টাকে বলা গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, আপনারা আমাকে বলেন, সবাইকে আমি আনমিউট করতেছি, বলেন তো আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কোড রাখি তাহলে এটা কি অটো ওয়েবসাইট পেয়ে যাবে না? অবশ্যই। অ্যানালিটিক্স পেয়ে যাবে না? জি জি। তাহলে আমার কি এমন কোনো ঝামেলার দরকার আছে যে যেখানে আমি ওই ওয়েবসাইটে যাই কোড রাখতে হচ্ছে? দেখা যায় ওয়ার্ডপ্রেস হলে আমার জন্য ইজি, কিন্তু কিছু ওয়েবসাইট আছে আপনার শপিফাই ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট আছে কোডিং করা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো সেখানে কোড রাখা তো আমার জন্য সম্ভব না, বা অনেক সময় আমরা বুঝিও না, বা তাদের ডেভেলপারকে পাঠাতে হচ্ছে, তারা রাখবে, এই যে একটা ঝামেলা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের সাথে, আমরা ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের যদি সম্পর্ক করাই দিই, মানে কানেক্ট করাই দিই, তাহলে যত কোড আছে সব কিছু আমরা গুগল ট্যাগ ম্যানেজারে রাখবো। তাহলে আমাদের সব কিছু একের ভিতরে সব হয়ে যাবে। এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এই জন্য এটা করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন গুগল ট্যাগ ম্যানেজারে কি কি থাকে। তো এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মূল অ্যাকাউন্ট। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আর কি, গুগল ট্যাগ ম্যানেজার নামে কি গুগল ট্যাগ ম্যানেজার GTM। এই গুগল ট্যাগ ম্যানেজার আন্ডারে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম এক্সপার্টাটি পার্ক, নাম দিলাম আর কি, আর একটাতে খুললাম ফ্রিল্যান্সিং ওয়ার্ক, আমি যে কোনো নাম খুলতে পারি। তার মানে আমি 2 থেকে 3টা বা অগণিত আমি হচ্ছে এখান থেকে খুলতে পারবো। এবং এক একটা অ্যাকাউন্টের আন্ডারে কয়েকগুলো কন্টেইনার থাকে। তো কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে এক একটা ওয়েবসাইট। যদি আমি আপনাকে বুঝে ফ্রান কোম্পানি দিয়ে বুঝাই, ফ্রান কোম্পানির মূল একটা কি হেড অফিস আছে। এই হেড অফিস থেকে তাদের আরো একটা মূল ডিপো আছে, ডিপো।
এটা হচ্ছে ডিফু। এই ডিফু থেকে মাল যায় ডিলারের কাছে, ডিস্ট্রিবিউটর বলা হয়, ডিলার। তো একটি ডিফুর আন্ডারে অনেকগুলো কন্টেইনার থাকতে পারে। আবার আমি যদি এভাবে বুঝাই, ফ্রান কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড আছে। এটা হচ্ছে ভিগো, এটা হচ্ছে আরএফএল, এটা হচ্ছে এই সেই। এখন এইগুলোর জন্য আলাদা আলাদা কি আছে, ওয়েবসাইট আছে। এই প্রত্যেকটা ওয়েবসাইটকে বলা হয় কন্টেইনার। এখন আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ধরেন একটা, কিন্তু তার ওয়েবসাইট আছে 3টা। কারণ আমি কি করব, ওই গুগল ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে, ওইটার আন্ডারে আমি কি করব, কন্টেইনার তৈরি করব। তার মানে আমি একটি অ্যাকাউন্ট দিয়ে আমি অনেকগুলো ওয়েবসাইট ম্যানেজ করতে পারি। এবং এক একটা কন্টেইনারে থাকে, এটা স্ট্রাকচার, এটা মুখস্থ রাখতে হবে না, এটা আপনি জাস্ট লিখে রাখেন, একটা গ্রাফ করে রাখেন, মনে থাকবে যখন আমি অ্যাকাউন্টে ঢুকবো। এক একটি কন্টেইনারে থাকে ওয়ার্ক স্পেস এগুলো থাকে, মানে কাজের জায়গা। এবং এক একটা ওয়ার্ক স্পেসে থাকে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল। তার মানে আমাদের এখানে এইটা হচ্ছে টোটাল গুগল ট্যাগ ম্যানেজারে স্ট্রাকচার। তাহলে আমি প্রথমে বুঝালাম গুগল ট্যাগ ম্যানেজার কেন লাগবে। গুগল ট্যাগ ম্যানেজার এই জন্যই দরকার হবে যে আমরা সরাসরি ওয়েবসাইটের সাথে কাজ করব না, আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব, করে ক্লায়েন্টের থেকে শুধু গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস নিব। এখন আমি যখন অ্যাক্সেস নিব, এখন আমি যত কাজ করব সব কথাই করব গুগল ট্যাগ ম্যানেজারে। এখন যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন আছে, আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কোড রাখি, তাহলে সেটা তো অটোমেটিক ওয়েবসাইট পেয়ে গেছে। তাহলে আমাকে ওয়েবসাইট আলাদা লগ ইন প্যানেল নিতে হলো না। এই জন্যে ক্লায়েন্ট শুধুমাত্র আমাকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা দিবে। তো আজকে আমি শুধুমাত্র গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। তো এটার জন্য আপনি যেতে হবে, লিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। এটা লিখলে এখানে একটি গুগল ট্যাগ ম্যানেজার চলে আসবে। তো যখন এটা আসবে, এইখান থেকে আপনি দেখেন, ওই যে বললাম একটা ইয়েতে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। তাহলে এখানে অ্যাকাউন্ট হচ্ছে কোনটা, এক্সপার্টা ডিফার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন কয়েকটা কন্টেইনার বলতে অনেকগুলো ওয়েবসাইট। এটা 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 আবার আরেকটা অ্যাকাউন্ট আছে, এটার নাম হচ্ছে অফলাইন বেস 5। তারপর ফ্রিল্যান্সার আফন, এটা আরো একটা অ্যাকাউন্ট। তার মানে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্টের ভিতরে আলাদা আলাদা ওয়েবসাইট থাকে যাদেরকে বলা হয় কন্টেইনার। আশা করি বুঝতে পেরেছেন আপনার। এখন আমি এখানে ক্লিক করলেই এ দেখেন সব অ্যাকাউন্ট দেখতে পাবো, এক্সপায়ারি এশিয়ান। তো আমি যেটা করব, এটা হচ্ছে ফ্রিল্যান্সার শপ। এই ফ্রিল্যান্সার শপে
ক্লিক করে ঢুকবো। তো ঢোকার পর এইখানে যাব, ভিতরে যাব। তো আপনাদের এরকম ড্যাশবোর্ড আসবে না, আপনাদের এইরকম আসবে। আসার পর কিভাবে নতুন ভাবে আসবে আমি দেখাবো। আপনাদের এরকম আসবে, দেখেন আপনি যখন, এটা হচ্ছে অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এটা হচ্ছে কন্টেইনার। তাহলে একটা অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো কন্টেইনার রাখা যায়। ধরেন এটা হচ্ছে ওয়ালটনের হেড অফিস। এই হেড অফিসের মধ্যে অনেকগুলো শাখা আছে, এইগুলো হচ্ছে শাখা। তো চলেন আমি নতুন একটা শাখা তৈরি করব। আপনি প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে ফেলবেন। আমি শাখা তৈরি করব। এখান থেকে আসলাম অ্যাডমিনে। এখন কোন অ্যাকাউন্টে আছে কিভাবে বুঝবো, এইখানে আসেন। আসার পরে ক্লিক করলে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাবে, আপনাদের এত দেখাবে না। আমি অনেকগুলো খুলছি। তো তো আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, যে ওয়েবসাইটে কাজ করতেছেন। কোন ওয়েবসাইট জানেন? ওই যে ফ্রি ওয়েবসাইট খুলছেন যেখানে কোড মোড রাখা যায়, সেই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটটাই রাখতে হবে। এ ডব্লিউএফই মাইনাস অ্যাডমিন আগে মূল ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে রাখতে হবে। এখন এখানে যখন আমি আসলাম, প্লাস ট্যাবে চলে যাব। এখন আমি একটা নতুন কন্টেইনার খুলব। কন্টেইনার একটা নাম দিতে হবে। এটার নাম দিব ফ্রিল্যান্সার শপ। এখন আপনি এই যে অ্যাকাউন্টটা কন্টেইনারটা খুলতেছেন, কন্টেইনারের, এটা কি ওয়েবসাইটের জন্য খুলবেন, নাকি আইওএস এর জন্য খুলবেন, নাকি অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুলবেন, নাকি এএমফি, এটা কাজ কি আমি জানি না, এটা কেন দিচ্ছে, নাকি সার্ভারের জন্য খুলবেন? সার্ভার হচ্ছে আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করব এটা কাজে লাগবে। আপাতত আমরা ওয়েবসাইটের জন্য কাজ করতেছি। এটা দেওয়ার পর আপনি এখানে যখন ক্রিয়েটে ক্লিক করবেন, আপনি এটা অটো খুলে যাবে। তো আমার যেহেতু আছে, তা আমি আর খুললাম না। তো এই হচ্ছে ওয়ার্ক ফেস। যে বললাম কি কি থাকে, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। স্ট্রাকচারটা, ছবিটা আমি দরকার আপনাদেরকে কোথায় পাঠাবো, জুম চ্যাট বক্সে পাঠাচ্ছে, যেহেতু অনেকগুলো বেজ। আমি সবাইকে তো দেওয়া সম্ভব না, জুম থেকে নিয়ে নিবেন, বা আপনি গুগলেও পাবেন এটা। এখান থেকে সেভ করে নিয়েন। ঠিক আছে, কেউ চাইলে তারা দিয়েন। ওকে, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার স্ট্রাকচার। তো দেখেন এখানে কি কি আছে, আবার আমি একটু বলেছি। গুগল ট্যাগ ম্যানেজারটা বুঝতে হবে আগে। এখানে আছে হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারে অল অ্যাকাউন্ট এখানে। তারপরে যখন এখানে ক্লিক করবেন, এই এই বাম দিকে হচ্ছে অ্যাকাউন্ট। এক একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো শাখা, এগুলো এক একটা হেড অফিস মনে করেন। হ্যাঁ, এটার ভিতরে কি কি শাখা আছে দেখতে পারবেন, এটার ভিতরে কি কি শাখা আছে দেখতে পারবেন। দেখেন 4টা কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে এখানে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য কাজ করছি। ফ্রিল্যান্সার আফন, এখানেও কয়েকটা দেখতে পারবেন। ফ্রিল্যান্সার শপ, এখানেও দেখতে পারবেন। এখন ধরেন আমি এখান থেকে ফ্রিল্যান্সার শপের এখানে কাজ করব, ক্লিক করলাম, নেট কারণ আসতেছে না।
এ দেখেন ফ্রিল্যান্সার শপ, তো আমি এইখানে ক্লিক করছি। এখন আমি তাহলে কথা আছি freelancershop.com টেস্টের মধ্যে চলে আসছি, এটা হচ্ছে আমার কন্টেইনার। তো আমরা আপাতত এতটুকু খুলবো, খুলে আমরা অ্যাডমিন দেওয়া নেওয়া শিখে যাব। তাহলে কি কি আছে দেখেন, অ্যাডমিন, তো এখানে অ্যাক্সেস কিভাবে নিব, কিভাবে পাবো, এরপরে ক্লাসে আমি কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন সেগুলো দেখাবো। তো অ্যাডমিন এখানে আসার পর এখানে দুইটা জিনিস আমি আগেও বলছি, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কন্টেইনার। অ্যাকাউন্ট হচ্ছে মূল অ্যাকাউন্ট যেগুলোকে বলে, আর কন্টেইনার হচ্ছে এক একটা ওয়েবসাইট। একটা ক্লায়েন্টের 5টা ওয়েবসাইট থাকতে পারে, তখন একটি অ্যাকাউন্টের আন্ডারে 5টা ওয়েবসাইট রেখে দেওয়া যাবে, ওগুলোর জন্য আলাদা আলাদা কাজ করা যায়। এবার আসেন যদি আপনি ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, তাহলে প্লাস ট্যাবে না গিয়ে আপনি হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে যাবেন। ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনি এইখান থেকে দেখেন প্লাস ট্যাব আছে, এখানে অ্যাড ইউজারে চলে যাবে। অ্যাড ইউজারে যাওয়ার পর আপনি আপনার যাকে অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয়, আপনার ইয়েটা সে বসাবে। বসিয়ে সে কি করবে, এখান থেকে ইনভাইটেশন পাঠাবে। আপনার মেইল আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন। এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি কি ফুল অ্যাডমিনিস্ট্রেশন দিবেন। এ দেখেন এখানে সে শুধু ইউজার। এখন আমি যদি তাকে ইউজার থেকে অ্যাডমিনিস্ট্রেশন মানে মূল অ্যাকাউন্টের অ্যাডমিন বানাতে চাই, তাহলে তাকে আমি এখান থেকে দিতে পারবো। এটা একটা বিষয়, তো আমি চাইলে এখান থেকে কেটেও দিতে পারবো। এখন সে যদি অ্যাকসেপ্ট করে গুগলে পাবে, তাহলে এই দুইজন ব্যক্তি এই ফুল অ্যাকাউন্টটা চালাতে পারবে। ফুল অ্যাকাউন্ট চালালে সুবিধা হচ্ছে এটার আন্ডারে যতগুলো কন্টেইনার মানে ওয়েবসাইট আছে, ততগুলো কন্টেইনার সে ম্যানেজ করতে পারবে। এবার আসেন কন্টেইনারে কিভাবে অ্যাক্সেস নিব। তো আমি যদি নিচের দিকে যাই, ইউজার ম্যানেজমেন্টে যাই, যাওয়ার পর এখান থেকেও আমি প্লাস ট্যাবে গিয়ে তার মেইলটা বসাবো। বসালে তার কাছে এখান থেকে দিলাম, ইন্টারফেস করলে নামটা নিয়ে নিবে এবং হচ্ছে তাকে কি কি আপনি দিতে চাচ্ছেন, পাবলিশ করতে পারবে, এডিট করতে পারবে, ইয়ে করতে পারবে। দিলে কি হবে, আপনি তাকে এখান থেকে ইনভাইটেশন পাঠাবেন, তাহলে তার ইমেইলে চলে যাবে। এখন দুটা জিনিসের সুবিধা কি, এই যে দুই জায়গা থেকে দুইটা অ্যাডমিন পাঠালাম, আমি এটা কেটে দিচ্ছি, রিমুভ করা যাচ্ছে দেখছেন। এখন একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কন্টেইনার। অ্যাকাউন্ট থেকে দিলে সে টোটাল সব অ্যাকাউন্ট সব কন্টেইনার ম্যানেজ করতে পারবে। আর ক্লায়েন্ট যদি বলে না ভাই তুমি শুধুমাত্র freelancershop.com টেস্ট এই ওয়েবসাইটটা ম্যানেজ করো, এই কন্টেইনারটা ম্যানেজ করো, তাহলে শুধু সে এইখান থেকে আপনাকে দিবে হিসাব বরাবর, তাহলে আপনি তার জন্য কাজ করতে পারেন। আমরা পরের ক্লাসে দেখাবো যে এটার সাথে কিভাবে ওয়েবসাইট কানেক্ট করে, এইটার মাধ্যমে কিভাবে পিক্সেল সেটআপ করবো, টোটাল বিষয়গুলো জানবো। যারা অ্যাডভান্স কাজ করে তারা সবাই গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে থাকে। ক্লাসটি রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব। তো 3টি ক্লাস হবে আজকে সহ, আরো 2টির মধ্যে আমি শেষ করার ট্রাই করব ইনশাআল্লাহ।
তাহলে 5টি ক্লাসের মাধ্যমে পরিপূর্ণভাবে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এফিএ যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন সে দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।